সংখ্যালঘু বা হিন্দুরা নির্যাতিত একটাবার বাংলাদেশের দিকে তাকান। 5 আগস্টের পরে এবং 5 আগস্টের সময়ে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত, বিএনপি, জামাত, এমনকি ওই সময় সমন্বয়ক ভাইয়েরা যারা ছিলেন তারা পর্যন্ত সেই সময় প্রত্যেকটা মন্দিরের সামনে সারা রাত না ঘুমিয়ে পাহারা দিয়েছে যাতে বাংলাদেশের একটা মন্দিরে আক্রমণ না হয়। ঠিক। পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী তারা চেষ্টা করেছিল এই কাজগুলো করার জন্য। আমরা আমাদের জান প্রাণ দিয়ে সেটা রক্ষা করেছি। আর তার প্রেক্ষিতে আমরা কি দেখতে পাচ্ছি ভারতে? এটা আমরা দেখতেই পাচ্ছি অবস্থা। আপনারা চিন্তা করুন, শুধু 5 আগস্টের পরবর্তী সময়ে না, বাংলাদেশে এমন একটা অবস্থা ছিল হিন্দুত্ববাদীদের আগ্রাসনের কারণে বাংলাদেশের চট্টগ্রামে একটা জায়গায় সেখানে বাংলাদেশের পতাকা ঝুলছিল, বাংলাদেশের পতাকা পতপত করে উড়ছিল। সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের পতাকার উপরে গিয়ে তারা গেরুয়া পতাকা লাগিয়েছে, ভারতের ওই হিন্দুত্ববাদী পতাকা লাগিয়েছে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন তাদের উস্কানিদাতাকে যখন গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহ মামলায়, সেই জায়গায় বাংলাদেশের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাই তাকে কুপিয়ে গলা কেটে জবাই করেছে পর্যন্ত। এই ছিল অবস্থা। বাংলাদেশের হিন্দুত্ববাদীরা এই কাজ করেছে এবং তারপরেও আমরা বাংলাদেশের সাধারণ মুসলমান এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত এই ঐক্যমতে এসেছিল যে বাংলাদেশের হিন্দু ভাইরা যারা আছেন তাদেরকে আমাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। বাংলাদেশের ওই সময় একদম সুপ্রিম পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ ইনফিরিয়র পর্যায় পর্যন্ত সকল মুসলমান, বাংলাদেশের সকল সাধারণ মানুষ সেই সময় বাংলাদেশের হিন্দুদের উপর যেন একটা আক্রমণ না হয় সেটার জন্য তারা প্রতিবাদ করেছে, তারা চেষ্টা করেছে। এই ছিল আমাদের অবদান। বাংলাদেশ থেকে ওই ভারতের ওই যারা বাংলাদেশের দিকে তাকিয়ে নাটক করে, ভারতের মিডিয়া যারা বাংলাদেশের দিকে তাকিয়ে নাটক বানায় যে বাংলাদেশে হচ্ছে হিন্দুরা নির্যাতিত, তারা বাংলাদেশের এই ঘটনাগুলো একটু মনে করুক, বাংলাদেশের অবস্থাগুলো একটু মনে করুক যে বাংলাদেশ কোন পর্যায়ে দেশ, বাংলাদেশের মানুষ কতটা অসাম্প্রদায়িক এবং আন্তরিক, একটু মনে করুক। আমার ভাইয়েরা, ঘটনা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। ভারত এই কাজগুলো করেছে এবং এখনো করে যাচ্ছে। তারা শুধু এনজয় করে নাই, এমনকি আপনি চিন্তা করেন যে কিছুদিন আগে তারা কি করেছে, আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা মিসাইল টেস্ট করেছে। পূর্ববর্তী সময় এরকম উদাহরণ খুব কমই দেখা গিয়েছে। তারা মিসাইল টেস্ট করেছে, তারা হচ্ছে গিয়া যে বর্ডার কিলিং করেছে। বর্ডার কিলিং আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে তারা করে আসছে, এখনো করেছে। তো এইগুলোর মাধ্যমে তারা আসলে কি বোঝাতে চায় জানেন? সীমান্ত যদি তারা মিসাইল টেস্ট করতে চায় তাদের বর্ডারের মধ্যে তারা করতে পারে, ওকে অসুবিধা নাই, বিশেষ একটা আমরা কোনো কিছু বলবো না। কিন্তু তারা এর মাধ্যমে যা বোঝাতে চায়, বর্ডারে হত্যা করে এবং মিসাইল টেস্ট করে তারা যা বোঝাতে চায় যে তারা বাংলাদেশকে সিকিমের উদাহরণ দিতে চায়, তারা বাংলাদেশকে হায়দ্রাবাদের কথা মনে করিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে গোয়ার কথা মনে করে দিতে চায়। আরে ভাই, তোরা যদি আমাদেরকে এই 3টা দেশের উদাহরণ দিতে চাস, তোরা যদি আমাদেরকে এই 3টা দেশের উদাহরণ আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাস এবং মনে করিস আমরা ভয় পাবো, আমরা না তোদেরকে জাস্ট 2টা ঘটনা বলি, রৌমারী আর পদুয়ার ঘটনাটা একটু মনে করিস, আর কিছু লাগবে না। আমার ভাইয়েরা, এখন এই পর্যায়ে এসে আমাদের কথা কিছু বলি। এখন আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা বাংলাদেশ হিসেবে কি করতে পারি? আমাদেরকে কিছুই করার নাই। আচ্ছা, এইখানে আরো একটা কথা বলি যে আমাদের মধ্যে কেউ আমাদেরকে ভয় দেখান, আমাদেরকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে সর্বোচ্চ পর্যায়ে ডুবিয়ে রাখার জন্য, আমাদেরকে সর্বোচ্চ ইনসিকিউর করার জন্য তারা আমাদেরকে বলে কি বাংলাদেশ তো একটা ছোট দেশ, খুবই ছোট্ট একটা দেশ, ভারতের সাথে কি মারামারি করে পারবে? আরে ভাই, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই কথা যারা বলে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছোট করে দেয়। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না। আপনারা চিন্তা করেন, আজ আমাদেরকে এটা বলা হচ্ছে না। আপনারা দেখেন, ভুটান এবং মালদ্বীপের কথা যদি আমরা বলি, তাদের রাষ্ট্রীয় যে টেরিটরি সেটা আমাদের টেরিটরির চেয়েও ছোট। তাদের যদি অবস্থানের কথা বলি, তাদের মিলিটারি বা তাদের যে আর্মি সেটা আমাদের আর্মির চেয়েও দুর্বল। তারা কিভাবে ভাই ডিপ্লোম্যাসি করে ঠিক আছে ভাই? আমরা তো তাদের দিকেও তাকাতে পারি ভাই। বাংলাদেশ তার চেয়ে অনেক ভালো করতে পারতো, কিন্তু এই ধরনের কিছু আসলে সেজদা করা পাবলিক যারা ভারতের পায়ে সেজদা করে, তাদের কারণে আসলে আমরা অনেক কিছু করতে পারি নাই। এই হচ্ছে অবস্থা ভাইরা। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনাকে বলতে চাই, আপনি একটু ভুটান এবং নেপালের পররাষ্ট্র নীতির দিকে একটু তাকান। পৃথিবীর অনেক বড় বড় দেশ আছে, পৃথিবীর অনেক ছোট ছোট দেশও আছে যাদের পররাষ্ট্র নীতি অনেক শক্তিশালী। পৃথিবীর অনেক দেশ আছে যাদের মিলিটারি আমাদের মিলিটারির চেয়ে অনেক দুর্বল। আপনি চাইলে আমাদের হাতে অনেক শক্তিশালী এবং অনেক কেপেবল ডিপ্লোম্যাটস আছে, তাদেরকে কাজে লাগান।
আমাদের বাংলাদেশের ডিপ্লোমেসি সেই পর্যায়ে নিয়ে যান, বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু জনগণ, লুঙ্গি পরা জনগণ বর্ডারে গিয়ে একা কাঁধে তুলে নেয় নাই। এটা আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরও দায়িত্ব। পাশাপাশি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং একই সাথে নির্বাচিত জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আমাদের সেনাবাহিনীর দিকে একটু তাকান। আমাদের সেনাবাহিনী শুধু আমরা এই ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই আমাদের আর্মি তারা আরো ভালো করুক, আমাদের মিলিটারি তারা আরো ভালো করুক, আমাদের অস্ত্র শস্ত্র দরকার। আমাদের এমনও অভিযোগ আছে যে দীর্ঘদিন পুরাতন একটা মরা একটা ফাইটার জেটও না, একটা মরা একটা যুদ্ধ বিমান, সেটা চালাতে গিয়ে বা সেটা নিয়ে প্র্যাকটিস করতে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে। আপনারা জানেন মাইলস্টোন দুর্ঘটনার কথা আপনারা জানেন। এর কারণ কি? এর অন্যতম একটা কারণ এখানে পাইলটের আসলে এক্সপার্টাইজের আসলে যতটুকু ঘাটতি না ছিল, তার চেয়ে বেশি ঘাটতি ছিল সেই যন্ত্রটার, সেই যুদ্ধ বিমানটা, সেইটা ছিল ইটসেলফ প্রবলেমেটিক। তো আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের মিলিটারির দিকে একটু তাকান। বাংলাদেশের মিলিটারিকে আপনি শুধু আসলে বিভিন্ন কাজের কন্ডাক্ট নেওয়া এর মধ্যে সীমাবদ্ধ রাখেন না, বিভিন্ন কাজের কন্ট্রাক্ট নেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আপনি বাংলাদেশের আর্মিকে আরেকটু শক্তিশালী করেন, আরো প্রফেশনাল করে তোলেন, অন্যথায় আমাদের আসলে নিজেদের জায়গাটা অত্যন্ত দুর্বল হয়ে যাবে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কিন্তু সেই কথাটা আমরা ভুলি নাই। আপনি পূর্ববর্তী সময়ে যখন ক্ষমতায় ছিলেন, আপনার সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু আপনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে আপনার উদ্দেশ্য বাংলাদেশের টেরিটরি বাড়ানো, এটা কিন্তু আপনি বলেছিলেন, এখনো পর্যন্ত রেকর্ড আছে। তো আপনি যদি মনে করেন, যেহেতু এখন আমাদের অবস্থা অপেক্ষাকৃত খারাপ, আপনি যদি মনে করেন যে বাংলাদেশের টেরিটরি বাড়ানোর দিকে আপনি যেতে পারবেন না, ওকে, সমস্যা নাই, কিন্তু আপনি যে টেরিটরি আছে, আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, এইটার দিকে একটু নজর দেন ভাই, অনুগ্রহ করে এইটার উপর নজর দেন। এবং এই স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার মহান আমানত কিন্তু আপনার ঘাড়ে, এবং আপনি যদি ফেল করেন বাংলাদেশ কিন্তু ফেল করবে। যাই হোক, শেষ পর্যায়ে এসে একটা কথা বলতে চাই যে আসলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ভারতের পশ্চিমবঙ্গে যে শুভেন্দু জেতার পরে বা যখন বক্তব্য দেয়, বাংলাদেশে একটা গ্রুপ আছে যারা বিশ্বাস করে যে আরে মেরে আব্বু আয়েঙ্গে, মেরে আব্বু আয়ে হে, মেরে আব্বু আয়ে হে, মেরে শুভেন্দু আব্বু আয়ে হে। তারা মনে করে যে ভারতের শুভেন্দু আব্বু নাকি ওদের ওই যে এক মা আছে খুনি হাসিনা, ওকে নাকি বাংলাদেশে নাকি ফেরত নিয়ে আসবে। আরে ভাই, আমরা তো চাই সে ফেরত আসুক, এবং সে ফেরত আসবে ফাঁসির কাস্টে ঝোলার জন্য, সে ফেরত আসবে, ঠিক, এবং সে আসা মাত্র আমরা তার বিচার করে ছাড়বো। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে তার বিচার আমরা করে ছাড়বো, এবং আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই, তার হত্যাকাণ্ডের বিচারও আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সামনে সংবাদ সম্মেলনের মূল বক্তব্য এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দফা উপস্থাপন করবেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে গত 55 বছর ধরে একটা রাষ্ট্র একচেটিয়া ভাবে তার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছে, আর এই গত 55 বছরে বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছে তারা তাদের পদলেহন করতে করতে এবং মেরুদণ্ড বাঁকা করে নমস্কার করতে করতে তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। আমরা গত পরশুদিন যে ঘটনা ঘটলো, সীমান্তে 2 জন মানুষকে হত্যা করা হলো, এবং বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হলো এই 2 জনকে হত্যা করা হয়েছে তারা নাকি অবৈধ অনুপ্রবেশকারী। এইটা বাংলাদেশের আজকের কোনো নতুন চিত্র নয়। স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 2000 মানুষকে গুলি করে সীমান্তে হত্যা করা হয়েছে, গড়ে যেটা প্রত্যেক 12 দিনে একজনকে করে হত্যা করা হয়েছে। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক একটা আইন রয়েছে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে। ভারত সরকার কোনোভাবেই সেই আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। গত 55 বছর ধরে তারা সীমান্ত হত্যাকে জিরোতে নামিয়ে নিয়ে